মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। নমস্কার, এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই কবিতা ও সাহিত্যের অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি আমাদের মধ্যে, মৌসুমী রায়। আসুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। মৌসুমী রায় কবি হিসেবে বহুদিন ধরে মৌসুমীর একটা আমরা খুব সুখ্যাতি আমরা দেখে এসেছি। বহু বছর ধরে ও লিখছে, যদিও নিজেকে কবি বলে মনে করে না। তো তবুও আমরা মৌসুমীর সঙ্গে কথা বলি, সেই প্রসঙ্গে ওর কবিতা শুনি, আর তারপরে আমাদের অনুষ্ঠানের মাঝে আমরা আরও কিছু জানবো। মৌসুমী শুধুই কবি নয়। আসি আমরা মৌসুমীর কথায়। তোমার এই লেখালেখি শুরু এবং এই আত্মপ্রকাশটা ঠিক কবে থেকে হলো? একদম কি বলবো, মুদ্রিত আকারে কবিতা প্রকাশ, এই সমস্ত বিষয় যদি একটু দর্শক বন্ধুদের কাছে বলো। লেখালেখি আমি খুব ছোটবেলা থেকেই করি, তবে ফেসবুকের মাধ্যমেই আমার পরিচিতিটা। আর যে নীলাঞ্জনের কাছে আমি খুব কৃতজ্ঞ। প্রথম FM এ আমার কবিতা পড়তো বা অন এয়ার আমায় পড়াতো। এবং শেষ মুহূর্তে আমার ভাই সোমাদ্রি একদিন বললো যে, দিদি, কবিতাগুলোকে ছড়িয়ে না রেখে একটা বইয়ের আকারে প্রকাশ কর। তখন আমার প্রথম বই প্রকাশিত হলো কষ্টেই সুখী। সেখান থেকেই আমার বই লেখার জার্নি শুরু, এবং পাঠকদের ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে। এই যে কষ্টেই সুখী, এই নামকরণটা আমাকে একটু ভাবিয়েছিল যে কষ্টেই সুখী মানে কি তুমি মেয়েদের যে কষ্টের জীবন সেই জায়গাটাই বেশি করে তুলে ধরতে চেয়েছো এই কাব্য সংকলনের মাধ্যমে? তোমার আমরা মেয়েরা কেন, আমরা সবাই কোথাও না কোথাও দিনের শেষে একা হয়ে যাই। তো আমরা কি করি, বেঁচে থাকার জন্য আমাদের কষ্টের মধ্যে থেকেই সুখটাকে খুঁজে বার করি। কোনো না কোনোভাবে তো আমাদের বেঁচে থাকতে হবে, কিছু একটা উপায়। তো আমার মাথায় এসছে বইটার নাম ওই কারণেই, কষ্টেই সুখী। খুব অন্যরকম নামটা আমার খুব ভালো লেগেছে, খুব তাৎপর্যপূর্ণ বটে। আমাদের একটা কবিতা শোনাবে? তোমার প্রথম কবিতা আমরা কি শুনবো? আমি বসন্ত শোনাই। একদম, বসন্তের কবিতা সবসময় ভালো লাগা। আমি বসন্তের হলুদ পাখি, দুহাতে ভালোবাসার রং মাখি, ভাওতাবাজ প্রেমিকের সাথে আবির ওড়াই, আর প্রেমের গুলিয়া ওড়াই। হঠাৎ ইচ্ছে করে তাকে দিয়ে ফেলে বয়ে চলা নদীর গভীর জলে। ঘন কালো আকাশে মেঘ ডাকতে থাকে, নদীও মেয়ে তো ঠিক টেনে নেয় বুকে তাকে। অস্থির আমি জল হাতড়ে খুঁজি, ভুল করে হারালাম বুঝি। তাকে ছাড়া বেঁচে থাকা ভীষণ দায়, কিন্তু সে বেঈমান নদীর বুকে লুকায়। শান্ত হয় না বসন্তের হলুদ পাখি, বোঝে ভালোবাসার রং দিয়েছে ফাঁকি। বুকেতে তুমুল পাড় ভাঙা শব্দ, বাইরে বৃষ্টি ভেজা বাতাস, চারধার নিস্তব্ধ। সময় বুঝিয়ে যায় যত থাক কোলাহল বাইরে, আমরা সবাই একা, এর থেকে নিস্তার নাই রে। সত্যি, দিনের শেষে আমরা বোধহয় কখনো সবাই একাই হয়ে যাই। কোথাও একটা একাকিত্ব আমরা অনেক সময় চাইও, তাই নাকি? কখনো নিজের জন্য কিছু সময় আমরা বেছেও নিই, মনে হয় যেন না এই সময়টুকু একটু নিজের মতো করে থাকি। এটা আমরা চাইও অনেক সময়, অনেক সময় বাধ্য হই, পরিস্থিতি বাধ্য করে। ভীষণ ভালো লাগা তোমার কবিতা, তো ভীষণ ভালো লাগে। এমন কোনো রাত নেই যে মৌসুমীর কবিতা আমি পড়ি না। প্রতিদিন পোস্ট দেয় সোশ্যাল মিডিয়ায়, এবং আমি সেই কবিতা না পড়ে আমার ফোন অফ করি না। মৌসুমীর কবিতা আমার এতটাই ভালো লাগে। তো আরো কিছু শোনাও। আমি আমার কষ্টেই সুখী থেকে একটা কবিতা খুব শোনাই। ভালো হয়, আমি তো অপেক্ষায় আছি কষ্টেই সুখী থেকে কিছু শুনবো। কারণ এটা তো প্রথম ভালোবাসা। আমাদের বই আমাদের কাছে সন্তান সম, প্রথম ভালোবাসা। কবিতার নাম নদীর দেশের মেয়ে। বৃষ্টি ফোঁটাগুলো ছুঁচের মতন ভিজছে, দূরে নদীর বাঁকে জোনাক জ্বলছে ঝাঁকে ঝাঁকে। জানতে চাইলে তুমি, ও কাজল কালো মেয়ে, কোথায় তোমার বাড়ি? আমি অপলক চেয়ে বলি, ওই যে ভাঙন নদীর পারে। তুমি বললে নদীর দেশের মেয়ে, তবে কপালে কষ্ট আছে ভারী। আমি টলটলে চোখ নিয়ে চাইলাম তার দিকে, বুকের ভিতর হঠাৎ ছলাৎ করে ওঠে।
ঠিক আমার চাঁদের মতন মুখ, আমি নিখোঁজ হব বলে দূর দেশে পারি, আর চাইবো না কারো দিকে আমার সুখের সাথে আরি। যতই পিছু ডাকো আর যতই শোনাও লালনের গান, আমি যাবই যাব সব ভোলানোর দেশে, দুহাত দিয়ে রাখবো ঢেকে কান। আমার নদীর দেশে ঘর, আমার বনের ধারে বাড়ি। আহা হা, নদীর দেশের ঘর, নদীর দেশের মেয়ে, বনের ধারে বাড়ি। এত সুন্দর সুন্দর তুমি প্রকৃতিকে নিয়ে এসেছো তোমার কবিতায়। ভীষণ ভীষণ ভালো লাগলো কবিতাটা শুনে। আমি তোমার কাছে জানতে চাইছি, এই যে তুমি এত লেখো, মানে এতটাই লেখো, তোমার কলম সত্যিই তীক্ষ্ণ, আর তোমার বক্তব্য বিভিন্ন ক্ষেত্রে আমি পড়েছি, খুবই সুন্দর। মানে তোমার বন্ধুদের মধ্যে তোমার কবিতা খুবই জনপ্রিয়তা রয়েছে। তো বন্ধুদের উদ্দেশ্যে তাদেরকে একটা কোনো ভালো কবিতা যদি শোনাও, খুব ভালো লাগে। রঞ্জাবতীর কথারা, এই যে কাব্যগ্রন্থটা, এখানেও তোমার বেশ কটা কবিতা আমার খুব খুব মন ছুঁয়ে রয়েছে। ওখান থেকেও শোনাতে পারো, বা তোমার কোনো পছন্দের কবিতা যদি শোনাও খুব ভালো হয়। তবে বন্ধুদের জন্য রঞ্জাবতীর কথা থেকেই বলি। আচ্ছা আচ্ছা। বন্ধুরাই তো অনুপ্রেরণা, ওরাই ভালোবাসা, ওরা আছে বলেই আজকে আমি মৌসুমী রায় হতে পেরেছি। কবি মৌসুমী রায় বলবো না? না, আমাকে কবি বলার কারণ নেই, কারণ আমি শুধু আমার অনুভূতিটুকুই প্রকাশ করি, আর পাঠকরা সেটাই ভালোবেসে পড়েন, ওটাই কবিতার আকার নেয়। আমি পড়ি রঞ্জাবতীর কথারা। একটানা ঝিঝিদের ডাকে ঘুম নেমে এলো ছোট্ট রঞ্জাবতীর ক্লান্ত চোখে। সেই ভোরবেলা প্রার্থনার ঘন্টার সাথে ঘুম ভাঙে। তারপর চলে সারাদিন একা বেঁচে থাকার লড়াই। শহর থেকে এসে এখানে থাকাটা খুব কষ্টের, একদম পাড়াগাঁয়ের হোস্টেলটা। ছোট্ট বুকটা অভিমানে উপচে পড়তো, চোখ বেয়ে নামতো জল যখন তখন। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করলো তার নতুন জীবনকে। না হয় মা বাবার কাছে সে ব্রাত্য, তাতে কি যায় আসে যায়। তার আছে বিশাল খোলা আকাশ, ধানের ক্ষেত, খেলার মাঠ, আর কত বন্ধু, দিদি ভাইয়েরা। রঞ্জাবতীর দিন কেটে যায়, রাত কেটে যায় অনেক হাসি খেলায়। গহীন রাতে চোখ ফেটে জল এসে যায়, সে তার বাবাকে খুব দেখতে চায়। অভিমান তার জমতে থাকে, বাড়তে থাকে ক্ষোভ। কিছু বছর পর রঞ্জাবতী কলেজ পেরোলো, এখন তার ঠাঁই হয়েছে বাড়িতে। আজও বোকাই, কিন্তু বড্ড রাগী। জীবনে কত না ওঠা পড়া দেখলো, বুঝলো, দিনের শেষে কেউ কারো নয়, রঞ্জাবতী ভরসা কেবল বিজলি বাতি। সময়ের জল ভেঙে ভেঙে এগিয়ে চলে, পথে কত না বলা ভালোবাসার জন এগিয়ে এলো হাত ধরে সময় পার করাতে। না, ভালো লাগেনি তাকে, কাউকেই তেমন করে তার ভালো লাগেনি। সবাই কেমন যেন বেকার মনে হতো। সময়ের ঢেউ পেরিয়ে কিছু বসন্তের ঘ্রাণ নিয়ে পা রাখতেই হলো নিয়মে বাঁধা সংসারে। গয়না চেলি সিঁদুর কাটি, মিথ্যের সংসার জমজমাটি। ফিরে দেখে সে হারিয়েছে ভালো থাকার মন্ত্র। নিজেকে দেখে আয়নায়, মানুষ নয় যন্ত্র। আসে জীবনে ভালোবাসা, অনেক আধারে দেখতে পায় বাচ্চার অল্প আশা। রঞ্জাবতীর স্রোতে ভাসে, পেরিয়ে চলে আলপথ, চড়াই উতরাই। ছায়া ছায়া দেবদারু ঘেরা নরম ভালো লাগায় সুখী। আবার বোঝে সবটুকু পাওয়াই বুঝি অলীক স্বপ্ন। অবুঝ রাত হুতাশে কাটায়, চার দেওয়ালের মাঝে একলাই পায়। তার প্রেম নিশ্চিন্ত ঘুমায় বৈধতায়। রাগ হয় ভীষণ, সাথে কষ্ট দোসর। তার কি কিছুই ভালো পাওয়ার ছিল না? কত আর যুদ্ধ করবে নিজেকে মা, ভালো মেয়ে, বউ, সব শেষে প্রেমিকা প্রমাণ করতে? কবে বাঁচবে রঞ্জাবতী নিজের জীবন নিজের মতো? সময় যে ফুরিয়ে আসছে দ্রুত, আড়াল রাখে নিজের মতো। উপর থেকে রূপটা দেখে সবাই, গুণের মধ্যে অর্থ। পাল্টে ফেলা খোলসটাতে আসলটাই অনর্থ। অসাধারণ অসাধারণ। খুব ভালো লাগলো। মানে যে তুমি রঞ্জাবতী, মানে নারীদের যে কষ্টের জীবনটা যে অন্যের জন্য যেন উৎসর্গ করা, তো সেখানে খুব ভালো বক্তব্য, খুব ভালো। আচ্ছা, তোমার এই কবিতা থেকে উপন্যাস লেখায় তুমি চলে এসেছো। আমি একটু মৌসুমীর বইগুলো আপনাদের দেখাই, খুব সুন্দর সুন্দর কাব্য সংকলন, নিজস্ব বই, যেগুলো যেমন ইচ্ছে নদীর কথা। এই বইটা কবে বেরিয়েছে তোমার? গত বছর বইমেলায়। আচ্ছা। আর এই শরীর ঘিরে প্রজাপতি মৌসুমীর উপন্যাস, দ্বিতীয় উপন্যাস। হ্যাঁ, তো এই যে উপন্যাস লেখার বিষয়টা, ভাবনাটা, প্রেক্ষাপটটা জানতে চাইছি। তুমি তো কবি হিসেবে বা কবিতা লিখে গেছো অনেক অনেক, তারপরে
কবে থেকে ভাবলে যে উপন্যাস লিখি এবার, সেই প্রেক্ষাপটটা যদি আসলে একটু ছোট বলেন। ছোট কিছু ম্যাগাজিনে আমি ছোট ছোট গল্প লিখতাম। এরকম গল্প লিখতে লিখতেই একদিন আমার যে ঋতুযান পাবলিকেশনের সম্পাদক দেবব্রত সান্যাল মহাশয়, অজিতেশ নাগ মহাশয়, আরো অনেকে আছে বাকি সদস্যরা, প্রত্যেকেই আমাকে বেশ উৎসাহ দিল যে এবার মৌসুমী একটা উপন্যাস লিখে ফেলো, তুমি পারবে। ওদের এই মনের জোর দেওয়াতেই আমি প্রথম উপন্যাস লিখলাম ইচ্ছে নদীর কথারা, আর তারপর তার দ্বিতীয় ভাগ লিখলাম শরীর ঘিরে প্রজাপতি। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি আসি বিশিষ্ট সাহিত্যিক লেখক শ্রী অজিতেশ নাগ মহাশয়ের কিছু বক্তব্য, যেটা এই বইয়ের কথায় কবিতা কথায় কথায় লেখা রয়েছে। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। একজন প্রকৃত ঔপন্যাসিককে চেনার জন্য তার উপন্যাসের ভেতর দিয়ে যাতায়াত করা অত্যন্ত জরুরি। শ্রীমতী মৌসুমী রায়ের কবিতার সঙ্গে আগে থেকে অল্প বিস্তর পরিচিত ছিলাম তার ছোট ছোট গল্পগুলোর সাথেও। তারপরে তার এই উপন্যাসের সঙ্গে পরিচিতি। এই উপন্যাসে মৌসুমী একদম ঝরঝরে ভাষায় মাধ্যমে জীবনকে তথা প্রতিটি চরিত্রকে সাজিয়েছেন একেবারে নিজের মতো করে। মধ্যে মধ্যে অবশ্যই কাহিনীর প্রয়োজনে কবিতার ভাষা ব্যবহার করেছেন সচ্ছলভাবে। মৌসুমী সেই মানুষ যার লেখায় দক্ষতায় সেই চরিত্রগুলোর জীবনে কখনো প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মেলানোর চেষ্টা পরিলক্ষিত হয়েছে, কখনো জীবনকে বুঝতে চেষ্টা করা হয়েছে অতি স্বাভাবিকভাবে। এত সুন্দর এই যে মৌসুমীর উপন্যাস প্রসঙ্গে অজিতেশ বাবু, আমরা অজিতেশ দা বলি, উনি অনেক কথা লিখেছেন, যেটা এইটুকু পড়লেই বোঝা যাবে মৌসুমীর লেখনীর যে দক্ষতাটা, যে সেই যে তীক্ষ্ণ লেখনী মৌসুমীর, সেটা কিন্তু আমাদের অজিতেশ দা খুব সুন্দর করে তুলে ধরেছেন তার এই বইয়ের মুখবন্ধে। যেমন বলছেন যে মৌসুমীর উপন্যাসের পেছনে রয়েছে এক হালকা আধার চিত্র, যেমন দেবীর মাথার পিছনে থাকে চালচিত্র। এই চালচিত্রকে পিছনে ফেলে মৌসুমীর কলমে প্রতিটি চরিত্রের হেঁটে আসা, মন্থর দৃঢ়তায়, অন্তর্গত সাধনায় এগিয়ে আসা, ক্রমশ চরিত্রের অন্তর্গত নৈশব্দের দিকে। কি সুন্দর লিখেছেন। তো এই উপন্যাসের মূল গল্পটা সম্পর্কে একটু যদি ছোট করেও আমাদের বলো, খুব ভালো লাগবে। মানে আমাদের দর্শক বন্ধুদের জন্য। আমি তো পড়েছি, আমার অসাধারণ লেগেছে। হ্যাঁ, এমন একটা উপন্যাস, মৌসুমী কবিতা পড়তে পড়তে অভ্যস্ত ছিলাম, ভীষণই ভালো লেগেছে। তুমি যদি একটু দর্শকদের জন্য পুরো গল্পটা বলছি না, তবে এটা আমাদের নারীত্ব যাপনের কথা। আমাদের আশেপাশে বিভিন্ন নারী চরিত্র থাকে, তাদেরকে নিয়ে এবারের আমার উপন্যাসটা। তাদের চাওয়া পাওয়া, দুঃখ যন্ত্রণার কথা এর মধ্যে লেখা। মানুষ কিভাবে কত কষ্টের থেকে নিজেকে পেরিয়ে তার লক্ষ্যের দিকে পৌঁছয় হাঁটে, এই উপন্যাসে আমি সেটা বলার চেষ্টা করেছি। আর বাকিটুকু তো পাঠকরা পড়লে, হ্যাঁ, এখন অবধি অনেক পাঠকের কাছে এই বই পৌঁছে গেছে এবং তাদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছি আর আরো লেখার জন্য। আমরাও মানে তোমাকে শুভেচ্ছা জানাই। আমরা এরকম উপন্যাস আরো পেতে চাই তোমার কাছ থেকে, এত সুন্দর লেখনী। আচ্ছা, আমি একটা প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে তোমার কলমকে অনেকে নারীবাদী বলে। মানে তোমার কবিতা, তোমার যে ছোট গল্পগুলোর মধ্যে দিয়ে তুমি নারী চরিত্রকে প্রাধান্য দাও, অবশ্যই দাও, কিন্তু তুমি কি মনে করো একজন লেখিকা হিসেবে যে তুমি কি নারীবাদী তোমার কলম বলা যায় সেটা? আমি নারীবাদী শব্দটাকে খুব একটা বিশ্বাস করি না। যতদিন না আমরা আমাদের পরিবারে আমি থেকে আমরাই পরিণত হব, ততদিন এই নারীবাদী শব্দটা কাজ দেবে না। এখনো কিন্তু আমাদের ঘরে ঘরেই পুরুষ সমাজ পুরুষ শাসিতভাবেই চলে। ঘরে কেন, বাইরেও যে কোনো কর্মক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি সেটাই হয়। শুধুমাত্র বাসে আর ট্রেনে লেডিস সিট রিজার্ভ করে রাখলে শুধু মহিলাদেরকে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয় না। এবং আমি বলবো, মহিলারা যখন বিপদে পড়ে, অনেক মহিলাকে দেখেছি তারা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে মজা দেখে। তারা যদি একটু প্রতিবাদের জন্য এগিয়ে আসে না, তাহলেই নারীবাদী শব্দটা লাগে না। এবং আমরা নিজেরাও যদি ঘরে ঘরে প্রতিবাদটা করি যে তুমি আমি দুজনেই সমান, আমি স্ত্রী বলে শুধুমাত্র আমি বাড়ির গণ্ডির মধ্যে নই, বন্দি থাকতে চাই না।
তার মানে তুমি সমতার কথা বলছো, যে নারী পুরুষ কেন, মানুষ হিসেবে মানবাধিকার যেটা, একদম মানে সেই জায়গাটা প্রতিষ্ঠিত হোক। একদম হ্যাঁ, একদম নারীকে কেন আমাদের এগিয়ে নিতে হবে? নারী কি পিছিয়ে আছে বলেই নারীকে সুযোগ সুবিধা না, বিশেষ সুযোগ সুবিধা মৌসুমী চাইছেন না। মৌসুমী যেটা বলছেন যে নারীকে সমমর্যাদা দেওয়া হোক, তার যতটুকু যোগ্যতা, যতটুকু অধিকার, তাকে তার প্রাপ্যটুকু দেওয়া হোক, এটাই বলতে চাইছো? একদম আচ্ছা। মানে নারীদের যে সম্মানটুকু, তাদের সেই সম্মানটুকু অন্তত দেওয়া হোক, ঘর থেকে শুরু হোক। ঘর থেকে তারা সম্মান পেলে আমি জানি বাইরে সম্মান তারা নিশ্চয়ই পাবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম যে কথাটা একদম, রয়েছে, একদম। সেখান থেকে আমাদের চলতে হবে। আমরা পরবর্তী প্রসঙ্গে আসি। এই যে বইমেলা, বইমেলা মানে তোমার তো প্রাণ। আমার মানে বইমেলা যখন চলে, মৌসুমীর খালি পোস্ট যে আমি আজকে এই স্টলে আছি, ওই স্টলে থাকবো কটার সময়, সেই স্টলে থাকবো কটার সময়। তো এই যে এবারে আন্তর্জাতিক বইমেলা সম্ভব হলো না করা, মানে কোভিড সিচুয়েশনে, কোভিড পরিস্থিতিতে, তো সেখানে একজন লেখিকা হিসেবে বা তোমার পাঠক পাঠিকার সঙ্গে যে সম্পর্ক আদান প্রদান ওইখানে চলে, মেলা তো আমাদের একটা মেলবন্ধনের জায়গা। তো সেইখানে তোমার কি অনুভূতি হলো যে মেলাটা যখন তুমি জানলে যে এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলা বন্ধ থাকলো, তখন তোমার অনুভূতিটা বলো। আন্তর্জাতিক বইমেলা তো আমাদের পাঠক লেখকদের মিলনস্থল। প্রথম অবস্থায় শুনে খারাপ লেগেছিল একটু, যা হবে না, কিন্তু এটা যে জনস্বার্থে বারণ করা হয়েছে এ ব্যাপারে আমি খুব খুশি। কারণ বইমেলা তো আগামী বছরও হবে আন্তর্জাতিক বইমেলা। আমরা এবারে ছোট ছোট অনেকগুলো লিটল ম্যাগাজিন ফেয়ার বা আমার স্ট্রিট, যোধপুর পার্ক, ছোট ছোট বইমেলাতে যোগদান করেছি, কিন্তু বড় বইমেলা, আন্তর্জাতিক বইমেলা বন্ধ করা হয়েছে জনস্বার্থে। এটা একদম সঠিক ডিসিশন। একদমই, আমরা সকলেই মেনে নিয়েছি, আগে মানুষ সুস্থ থাকুক, হ্যাঁ, তারপর তো সব থাকবে। হবে, সব হবে। তবে আমরা কিছুটা একটু একটু করে আমরা আবার পুরনো ছন্দে ফিরে এসেছি আজকে, তাই আমরা মানে আপনাদের সামনে আসতে পেরেছি লেখিকাকে নিয়ে। তো আমরা আশাবাদী আগামী বছর তো নিশ্চয়ই ভালো করে বইমেলা হবে। এছাড়াও আমাদের মানে বুক সেলার্স গিল্ড থেকে, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড থেকে জুলাই মাসে একটা আশা দেখাচ্ছে যে বইমেলা যদি সম্ভবপর হয় নিশ্চয়ই হবে। তো আমরাও আশাবাদী, আর যদি সেটা নাও হয় আগামী মরশুমে নিশ্চয়ই আমরা আবারও আন্তর্জাতিক বইমেলা একদম মিলিত হব পাঠকদের সামনে। তো এবার আমরা কি তোমার আরো কিছু শুনতে চাইছি তোমার কাছ থেকে। আমি ওই লকডাউন সিচুয়েশনে একটা কবিতা লিখেছিলাম, সেটা আমাদের ঋতুজান থেকে কাব্য সংকলন একটা বের হয়, আচ্ছা, কবিতার মেলা। হ্যাঁ, আমি সেখান থেকে কবিতাটা পড়ছি। আমার 5টা কবিতা আছে। আমি প্রথম কবিতাটা বলছি। ভাইরাস। হাওয়াতে নয়, মনেতে ছড়িয়েছে ভাইরাস। প্রতিবেশীর দেওয়ালে সন্দেহের ছায়া ঘনীভূত। দরজায় আজকাল কেউ কড়া নাড়ে না। এ কেমন কঠিন এলো সময়। কাছের মানুষরাও এখন দূরে দূরে রয়। অসুখে ভুগতে ভুগতে পৃথিবীর এক বুক অন্ধকার। সে অসুখের শোক প্রতিটি গাছের পাতায়। সন্ধে হলেই জোনাকিরা পথ হারায়। কবে পথঘাট মানুষে মানুষে ছয়লাভ হবে। সব শূন্যতা পূর্ণ হবে আবার কবে। হাওয়াতে নয়, মনেতে ছড়িয়েছে ভাইরাস। জানি পৃথিবী দ্রুত সুস্থ হয়ে যাবে। অসহায় সুর নিয়ে বসে আছি আজও। গোপনে ধানের শীষ হাওয়াতে কাঁপেনি। ভাইরাস হাওয়াতে, তবুও সে তার সোনালি রং কিন্তু হারায়নি। বাহ, অপূর্ব অপূর্ব। মানে এই লকডাউনের সময় যেটা প্রথম দিকে তো একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তারপরে আমরা ওটাকে আমরা কি বললাম, আমরা সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করলাম পরিস্থিতির সঙ্গে, তাই না? তো সেই কিন্তু গৃহবন্দী অবস্থায় আমাদের কারোর কলম থেমে থাকেনি, তাই না? তো এই সুন্দর সুন্দর কবিতাগুলো কিন্তু তখনই সৃষ্টি করা সম্ভব হয়েছে। আগামী পৃথিবী রোগমুক্ত হোক, জীবাণুমুক্ত হোক, এই কামনা করব আমরা। এবার আমি একটা মৌসুমীর কবিতা শোনাচ্ছি, একটা সংকলনে আমি এই কবিতাটা পেয়েছিলাম। জলুক হাসনুহানা, খুব সুন্দর কবিতা। হাসনুহানার পুড়তে ভালো লাগে, আগুনের জ্বলন লাগে মিঠে। সূর্য ডোবার আগে আকাশের গায়ে মুঠো মুঠো পলাশের রং আগুন হয়ে ওঠে। নিষিদ্ধ ভালোবাসার স্বাদ, তার কাছে পাখির নরম শরীরে ঠোঁট ডুবিয়ে আদর। আদর ভরা আঁচল বরবাদ। বরবাদ যখন হয়েই গেছে, নিজের আকাশ সাজায় কারুকাজে। ভালোবাসার তুমুল টানে জীবন জলে দাবানলে। হাসনুহানা জ্বলতে ভালোই বাসে,
জ্বলনের নেশায় একবার যদি ঘন নীল আকাশটা পলাশ রঙা লাল হয়ে আসে। অপূর্ব এই কবিতাটি, আমাকে খুব মন ছুঁয়েছিল এই কবিতাটা, তো আমি এটা সংরক্ষণে রেখেছিলাম, তোমাকে শোনালাম, দর্শক বৃন্দকে শোনালাম। আচ্ছা, আমরা আবার আসি মৌসুমীর কবিতায়, মৌসুমীর কথা সঙ্গে কথায় আসি। আমাকে একটু বলো যে এই যে এত লেখালেখি করো, এই অনুপ্রেরণা বন্ধুদের দিক থেকে তুমি পাও, একটু আগেও তুমি বলেছো, আর মানে বাড়ির পরিবেশ থেকে, বা তোমার বাবা মা, তোমার স্কুল জীবন, এখান থেকেও কি তোমার কিছু লেখার বিষয়বস্তু উঠে আসে? তোমার স্কুল কি এমনি নর্মাল স্কুল, না কোনো হোস্টেল লাইফ তোমার কি ছিল, সেখান থেকে কি কিছু বিষয়বস্তু পেয়েছো কখনো? আমি হোস্টেলে বড় হয়েছি ছোট থেকে, ক্লাস 5 থেকে। যখন খুব কষ্ট হতো তখন আমার হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট দিদি, প্রথম হোস্টেলের হেনা রায়, তাকে আমরা ছর্দি বলতাম, বলতো যখনই কষ্ট হবে কষ্টটাকে খাতায় লিখতে শেখ, কবিতা বা গল্পর আকারে। সেখান থেকেই লেখালেখিটা শুরু। আর বন্ধু বান্ধবরা, স্কুল কলেজের পাঠকরা তো ভীষণভাবেই আমাকে উৎসাহ দেয়। ওরা ছাড়া আমি লেখালেখির জগতে এতদিন এইভাবে লিখতে পারতাম না। প্রতিদিন হয়তো 2-3টে কবিতা লিখি, তাদের আবদারেই লিখি, তাদের ভালোবাসায় লিখি। আচ্ছা, আমাদের আর কি শোনাবে বলো? আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, একটু তোমার পছন্দের কিছু শুনি। আচ্ছা, তাহলে আবার একটা কবিতা সংকলন থেকেই শোনাই। আচ্ছা, ছায়ার গল্প। বেশ। নিজের মনেই ফিরে যাচ্ছিলাম, জানি খেলাঘর ভেঙেছে অনেক আগেই। পিছু থেকে ডাক দিলে আবার কিছু মিথ্যে গল্প। না, এতটুকুই থাক, বেশি চেয়েছিলাম বুঝি, আমার আসলে মিথ্যাটুকুই প্রাপ্য, অল্প। রেলপথের মতোই সমান্তরাল চলেছ সবসময়, তাও অনেকের কাছে, অনেকের সাথে, হাতে হাত রেখে। কচি লেবু পাতার গন্ধের মতোই আবেগী, মন কারা ভালো লাগা ছিল আমাদের মাঝে। আজ দুটো মনের মাঝে বাতাস আসে যায় বিবাগী। আর নেই পিছু টান, হাসিটুকু হয়েছে ম্লান, কি আর এমন বাঁধন ছিল, এক টানেই ছিঁড়ে গেছে। গেছে তো গেছে, বেশ হয়েছে, বাঁচার রসদ অনেক আছে হরেক মালের ঝুড়িতে। মাঞ্জা কাটা মুক্তির স্বাদ আমার প্রাণ ঘুরিতে। এই যে চলার পথে কত অচেনা ফুল ফোটে, সবার কি ফুলদানিতে জায়গা জোটে? জোটে না তো কি আসে যায়, পথেই বারাক শোভা, মনের দহন বহন করুক যে ছায়া ঘিরে আছে, সোহাগ বাড়াই অভিমানে যে আছে কাছে। অপূর্ব, অপূর্ব। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি তোমার লেখনী থেকে, তোমার কলম থেকে তুমি আমাদের পাঠকদের অনেক কিছু দিয়েছো, আমরা অনেক কিছু পেয়েছি তোমার লেখায়। তুমি কি পেয়েছো সাহিত্য তোমাকে, এই যে তুমি কবিতার জগতে থাকো বা লেখা নিয়ে থাকো, উপন্যাস লিখছো, সেটা থেকে তোমার কি পরিতৃপ্তি লাভ হয়েছে, সেটা যদি একটু দু এক কথায় বলো। আমি তো পাঠকদের ভালোবাসাটা সব থেকে বলবো যে এর থেকে বড় প্রাপ্তি কিছু হয় না, সেটা যে আছে, কিন্তু তারা যে ভালোবেসে আমাকে গ্রহণ করেছে। হ্যাঁ। এবং ছোটখাটো অনেক পুরস্কার সম্মাননা আমি পেয়েছি, ঋতুজানের তরফ থেকে পেয়েছি, পালক পাবলিশার্সের তরফ থেকে পেয়েছি, অনেকের কাছ থেকেই না, আমি পেয়েছি। সেটা ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি, তুমি যখন সাহিত্য নিয়ে নিজের জগতে থাকো, সাহিত্য তোমাকে তো সেই যেটা দেয় আর কি, তুমি সাহিত্য মানে ওর মধ্যেই তুমি ভালো থাকো, তাই তো? তোমার লেখালেখির জগতেই। হ্যাঁ, আমি আমার সাহিত্য জগতে সত্যি ভালো থাকি। আমার একাকিত্বের সঙ্গী হচ্ছে আমার লেখা। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা মৌসুমী রায়, লেখিকা সাহিত্যিক মৌসুমী রায়কে পেয়েছি। এটা আমরা আমাদের পরম সৌভাগ্য। আমরা আমাদের এই চ্যানেল ভিশনে এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আসার জন্য আমরা চ্যানেলের তরফ থেকে মৌসুমীর হাতে একটু সম্মাননা তুলে দিচ্ছি। আবার এসো আমাদের এই অনুষ্ঠানে, অনেক শুভকামনা, শুভেচ্ছা। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো একটু যদি বলো। অসম্ভব ভালো লেগেছে। আমি এর আগেও তোমার সাথে অনুষ্ঠান করেছি। এই ভালো লাগাটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি যে আমার কবিতাটা পড়লে, আমি ভীষণ খুশি হয়েছি। আজকে তাহলে দর্শক বন্ধু, আমরা এখানেই শেষ করছি আমাদের এক মুঠো রোদ্দুর অনুষ্ঠান। আবার আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।